একজন শিক্ষার্থী সকালবেলা পরীক্ষা দিতে যাবে, জানলা দিয়ে অথবা দরজা দিয়ে বারান্দা দিয়ে সে যদি দেখে তার বাসার সামনে হাঁটু পানি কোমর পানি জমে আছে, এটাই তো ওই ছেলে মেয়েটার জন্য অত্যন্ত ট্রমাটাইজিং একটা ব্যাপার। সে কি আসলে পরীক্ষার চিন্তা করবে, নিরাপদে পরীক্ষা কেন্দ্রে যাবে, রিকশায় যাবে, কিভাবে যাবে, না সে আসলে কোমর ভিজায় যাবে? একটা সাধারণ সময়েও আমরা যদি বৃষ্টিতে ভিজে যাই আমাদের কি পরিমাণ বিরক্ত লাগে, কোনো কাজে কনসেন্ট্রেট করা যায় না। সেরকম ভিজে নৌকায় করে তারপরে কোমর পানিতে করে পরীক্ষা হলে গিয়ে কিভাবে মন দিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব? দেশে এইচএসসি পরীক্ষা চলছে, জাতীয় পরীক্ষা, এবং একই সাথে আমাদের আবহাওয়ার যে দুর্যোগ সেটার মাল্টিপল দুর্যোগ চলছে বেশ কয়েকটা জেলায়। ইতিমধ্যে আমাদের যে প্রত্যাশিত যে বৃষ্টির পরিমাণ থাকে তার থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে এবং চলছে কোনো জায়গাতে, এবং উজানের পানি ছেড়ে দেওয়া, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল সব কিছু মিলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং অনেক লোক মারা গেছেন। আমরা 55-57 জনের তালিকা দেখলাম বিভিন্ন পত্রিকাতে, বাট এটা হয়তো 100-এর কাছাকাছি চলে গেছে, যেটা এখনও আসে নাই। 1.5 লক্ষের উপরে গবাদি পশু ভেসে চলে গেছে, আমাদের শত শত হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে, এবং চিটাগং পার্টিকুলারলি কক্সবাজার সিলেট অঞ্চল এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে হচ্ছে শহর অঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা হয়েছে। ঢাকা এবং চিটাগং শহর, কক্সবাজার শহর দেখেছেন যে অনেক শহর সিম্পলি ডুবে গেছে। আমরা ঢাকাতে যারা গত কয়েকদিনে চলাফেরা করছি, আমরা ঢাকার গুরুত্বপূর্ণ প্রধান সড়ক, তারপরে ফ্লাইওভারের নিচে নামার যে জায়গাগুলো আছে, একটু নিম্নাঞ্চল, সবগুলো ব্লক হয়ে গেছে। এখানে আসলে এই পরীক্ষার্থীদের এই যে ন্যাচারাল সময়ের যে ভোগান্তি, মানে আমাদের বর্ষাকালের যে ভোগান্তিটা, এইটা যারা ইন্টার পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ভোগান্তিটা অ্যাডেড একটা সাফারিংসে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কে দায়ী, মানে কার দায়িত্ব নেওয়া উচিত? এখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন ভাইয়ের একটা মন্তব্যকে টার্গেট করে কথা বলা হচ্ছে যে উনি শিক্ষার্থীদেরকে ব্রয়লার চিকেন, ফার্মের মুরগি টুরগি এই ধরনের কোনো কথাবার্তা বলেছেন কিনা। কিন্তু আসলে সমস্যাটা মানে শুধু এতটুকুর মধ্যে না, এখানে অনেকগুলো সমস্যা একসাথে আমাদেরকে অ্যাড্রেস করা দরকার, এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা আছেন সরকার, তাদেরকে মাথায় রাখা দরকার যে মৌলিক কাঠামোগত কিছু জায়গাতে আপনি যদি হাত না দেন তাহলে এই সমস্যাটা আগামী বছরও থাকবে। প্রথম কথা হচ্ছে বর্ষাকালে জাতীয় পরীক্ষা নেওয়া বন্ধ করতে হবে। যেভাবে আমরা বলেছি বাজেটে যে এই বর্ষাকালে বাজেট দেয়া, বর্ষাকালে টাকা ডিসপেস করবার কালচার, এটা বন্ধ করতে হবে। আমাদের সকল জাতীয় পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, ইন্টার পরীক্ষা, অনার্স, মাস্টার্স, ভর্তি পরীক্ষা, তারপরে হচ্ছে বৃত্তি পরীক্ষা, এই যে পরীক্ষাগুলো আছে, গুরুত্বপূর্ণ সকল পরীক্ষাগুলোকে আমাদের শীত বসন্তে নিয়ে আসতে হবে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়ের ভিতরে। এর বাইরে যেটা পরীক্ষা থাকবে সেটা রেগুলার ক্লাস টেস্ট, মক এক্সাম এগুলো থাকতে পারে, কিন্তু জাতীয় সকল পরীক্ষা এই সিজন বদলায় ফেলতে হবে। যেভাবে মার্চে ম্যাট্রিক পরীক্ষা হয়েছে, একই রকম গরম, প্রচণ্ড ভ্যাপসা গরম থাকে, অল্প অল্প বৃষ্টি হয় মাঝে মধ্যে বিভিন্ন এলাকাতে, তো এই সিজনটা বদলে ফেলতে হবে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে ফিজিক্সের কোয়েশ্চেনে যেই ভুল প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ এসছে, মাননীয় শিক্ষামন্ত্রী সংসদে বললেন এটার পুরো মার্কস দিয়ে দিবেন। এইটা আসলে ইস্যু না। ইস্যু হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করা দরকার যে প্রশ্ন তৈরি করবার পদ্ধতি বদল করা দরকার কিনা, কারা কারা এই প্রশ্ন তৈরি করবার সাথে জড়িত ছিলেন, তারা আসলে প্রশ্ন করবার জন্য যোগ্য কিনা। একটা তদন্ত কমিটি করে দেন যে টোটাল আমাদের ম্যাট্রিক, ইন্টার, জাতীয় পরীক্ষার প্রশ্ন তৈরি করবার যে পদ্ধতি, প্রসেস, এই প্রসেসটা ঠিক ছিল কিনা, এটা আইডেন্টিফাই করা দরকার, এবং কেন, কারা, কাদের কারণে এই ভুল প্রশ্ন তৈরি হয়েছে সেইটার একটা জবাবদিহিতার তৈরি করা দরকার। তৃতীয়ত হচ্ছে সরকার বলবার চেষ্টা করতেছে তারা এই প্রশ্নটা করে নাই, এটা গত বছরের রিডাররা নাকি এই প্রশ্ন তৈরি করে দিয়ে গেছে। ফাইন, কিন্তু প্রশ্ন হচ্ছে গত বছরের রিডারের এই প্রশ্নটা কি পরীক্ষার আগে কোনোভাবে কোনো টিম কি রিভিউ করবার দায়িত্ব নেবে না? সে কোনোভাবে যে গত বছর একটা প্রশ্ন করছে, প্রশ্নটা কারেক্ট কিনা, আমরা এটা এই বছর প্রশ্ন একই ফর্মে চলবে কিনা, এটা প্রশাসনের কাদের দায়িত্ব ছিল সেটা আইডেন্টিফাই করা দরকার। এই যে বিশাল আমাদের মন্ত্রণালয়, প্রাথমিক, উচ্চশিক্ষা, কারিগরি, শিক্ষা বোর্ড, আমলা, এরপরে হচ্ছে মাধ্যমিকের অধিদপ্তর আছে, উচ্চ মাধ্যমিকের অধিদপ্তর আছে, এরপরে শিক্ষা বোর্ড আছে, পাঠ্যপুস্তক কার্যক্রম আলাদা বোর্ড আছে, এই যে ম্যাসিভ কর্মযজ্ঞ শিক্ষা মন্ত্রণালয় আছে, আসলে এগুলো ফাংশনাল কিনা, কার্যকর কিনা, এগুলো কি আসলে
দেশের যে পারপাস, এই পারপাস তারা সার্ভ করতে পারছে কিনা, সেই জায়গাটা সিরিয়াসলি বিবেচনা করবার দরকার আছে। এবং যদি ইনভেস্টিগেট করবার প্রয়োজন হয়, যারা গুরুত্বপূর্ণ শিক্ষার সাথে কাজ করেন, শিক্ষার এই সংকটগুলো বোঝেন, তাদেরকে নিয়ে এগুলো আইডেন্টিফাই করা দরকার এবং এই টোটাল শিক্ষা মন্ত্রণালয়কে ডাউনসাইজ করা দরকার, ছোট করা দরকার। এইটা একটা অপ্রয়োজনীয় কাঠামো মনে হয়েছে অনেক সময়, যে বিশাল শিক্ষা বোর্ড, বিশাল কারিকুলাম বোর্ড, বিশাল এই বোর্ড সেই বোর্ড, কিন্তু ফাংশনাল না। তার সে প্রশ্নপত্র ভুল করতেছে, সিম্পলি রিডার করছে। গত বছর সরকার করছে, রাষ্ট্র তো একই জিনিস। গত বছর যিনি করছেন উনিও প্রজাতন্ত্রের কর্মচারী, যিনি এই বছরের প্রশ্নটা করে গেছেন উনি তো প্রজাতন্ত্রের কর্মচারী। উনিও দায়িত্ব পালন করতে পারেন না কেন? ওনাকে তো পেনালাইজ করতে হবে, ওনাকে কোনো না কোনো ফর্মে তো বিচারের আওতায় আনতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে যে আপনি বলা হচ্ছে যে আমাদের যে আবহাওয়া কর্তৃপক্ষ আছে, আবহাওয়া কর্তৃপক্ষের পরামর্শেই আপনারা পরীক্ষা স্থগিত করেন নাই শুরুতে, যদিও পরবর্তীতে চিটাগংয়ে আরও দু একটা জেলায় নাকি করা হয়েছে। তাহলে এই আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, এইটা বাস্তবের সাথে মিলল না কেন? এবং এটা কি প্রথমবারের মতো তারা ভুল করেছে? রংপুর বিভাগে স্থানীয় কৃষি সম্প্রসারণ যে দপ্তর আছে, তারা বলছে ওই কয়েকদিনে, 1-2 দিনে প্রায় 175 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেখানে সোনার বাংলার সরকারি আবহাওয়া অফিস বলছে 7 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। এটা তফাৎটা বুঝতে পারতেছেন, 175 এবং 7। তো এই যে কাজগুলো তারা করছে, আমাদের অধিকাংশ আবহাওয়ার পূর্বাভাস ভুল প্রমাণিত হচ্ছে। ভুল প্রমাণিত হওয়ার পরে তাদেরকে জবাবদিহিতা করতে হচ্ছে না কেন? তাদের কারো চাকরি চলে যাচ্ছে না কেন? তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না কেন? অতএব সেই জিনিসটা খুব সিরিয়াসলি আলোচনায় আনা দরকার এবং একটা তদন্ত কমিটি করা দরকার। তারা কি আসলে যেই পেশাদারিত্বের সাথে এই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া দরকার ছিল, এটা তারা করতে পারছে কিনা? আমরা দেখতে পাচ্ছি যে দেশের বাইরে থাকেন বাংলাদেশি নাগরিক, তারা যেমন মোস্তফা পলাশ নামে একজন ভাই আছেন, নর্থ আমেরিকা থাকেন, উনি আবহাওয়ার পূর্বাভাস দেন দেখেছি, এবং সেটা দেখলাম এই সরকারের মিনিস্ট্রি এবং আবহাওয়া দপ্তরের থেকে বেশি অ্যাকুরেট হয়। তাহলে একজন ব্যক্তিরটা এত বেশি অ্যাকুরেট হতে পারে, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক পূর্বাভাস এত ভুল হচ্ছে কিভাবে? ইউরোপিয়ান মডেল অথবা আমেরিকান মডেল আপনারা যদি আইডেন্টিফাই করেন, তাহলে মোটামুটি ইউরোপিয়ান মডেলে 10 দিনের পূর্বাভাসটা পাওয়া যায়, একটা এস্টিমেশন। আমেরিকান মডেলটা আরও একটু আধুনিক, 16 দিন পর্যন্ত পূর্বাভাসটা পাওয়া যায়। পৃথিবীতে এগুলো তো অনেক ডেভেলপ করেছে, টেকনোলজি ডেভেলপ করেছে। আপনি ট্রেন জনগোষ্ঠী আপনার আছে কি না? না থাকলে আপনি এদেরকে ডিসমিস করেন, যারা এই কাজের সাথে জড়িত, আনপ্রফেশনাল, অযোগ্য, অকর্মণ্য, তাদেরকে ডিসমিস করে প্রফেশনাল লোকদেরকে এখানে দায়িত্ব দেন, যারা এই কাজগুলো করতে পারবে। তা না হলে শুধু এইটা না, এই একই পূর্বাভাসের কারণে আমার কৃষক প্রতি বছর ক্ষতিগ্রস্ত হবে, হাজার হাজার কোটি টাকার কৃষি পণ্য ক্ষতি হবে। আমার ধান চাষ করে তারা যেটা লাভ করবার কথা, সে লাভ থেকে তারা বঞ্চিত হবে। সরকারের যে সাবসিডি আছে কৃষি পণ্যের উপরে, সারের উপরে, কীটনাশকের উপরে, বীজের উপরে, সরকারের এই টাকাগুলো তো গোল্লায় যাবে দিন শেষে, যদি এই পূর্বাভাস সিস্টেমটা ফাংশনাল না হয়, কার্যকর না হয়। এরপরে এটার সাথে যোগ হয়েছে জলাবদ্ধতা। একজন শিক্ষার্থী সকালবেলা পরীক্ষা দিতে যাবে, জানলা দিয়ে অথবা দরজা দিয়ে, বারান্দা দিয়ে সে যদি দেখে তার বাসার সামনে হাঁটু পানি, কোমর পানি জমে আছে, এটাই তো ওই ছেলে মেয়েটার জন্য অত্যন্ত ট্রমাটাইজিং একটা ব্যাপার। সে কি আসলে পরীক্ষার চিন্তা করবে, নিরাপদে পরীক্ষা কেন্দ্রে যাবে, রিকশায় যাবে, কিভাবে যাবে, না সে আসলে কোমর ভিজায় যাবে? একটা সাধারণ সময়েও আমরা যদি বৃষ্টিতে ভিজে যাই, আমাদের কি পরিমাণ বিরক্ত লাগে, কোনো কাজে কনসেন্ট্রেট করা যায় না। সেরকম ভিজে নৌকায় করে, তারপরে কোমর পানিতে করে পরীক্ষা হলে গিয়ে কিভাবে মন দিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব? তারপর হচ্ছে ইন্টার পরীক্ষা। ইন্টার পরীক্ষাটার সাথে কিন্তু জীবনের অনেকগুলো কেরিয়ার রিলেটেড পরীক্ষার সম্পর্ক আছে। এই ছেলেমেয়েগুলোকে এই বছরের শেষে আগামী বছর কন্টিনিউয়াস ভর্তি পরীক্ষা দিতে হবে, বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, এগুলো তো এটা নাম্বারের একটা অংশ যোগ হবে। অতএব তাদের আগামী দিনের শিক্ষা জীবন এবং কেরিয়ারের সাথে এই পরীক্ষাটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। অতএব সেইগুলো বিবেচনার সাথে তো এখানকার অনেকগুলো সিদ্ধান্ত জড়িত, যে আসলে আমরা কাদের জন্য কি বিবেচনায় এই সিদ্ধান্ত নিচ্ছি, এই পরীক্ষার সময়সূচি করছি, এটা আসলে কারেক্ট কিনা। এরপরে যোগ হয়েছে, আমরা দেখলাম টিচাররা গলায় করে, কাঁধে করে, মাথায় করে পরীক্ষার খাতা নিয়ে সেন্টারে যাচ্ছেন, হাঁটু পানিতে, কোমর পানিতে, কারণ সিএনজি যাচ্ছে না, রিক্সা যাচ্ছে না, রিক্সায় পানি উঠে গেছে। তারপরে আবার পরীক্ষা দেওয়ার পরে এই কাগজগুলো, এই খাতাগুলো সেফলি বোর্ডের কাছে পৌঁছায়া দেওয়া, সেই বোর্ড থেকে আবার যারা পরীক্ষার খাতা কাটবেন, এক্সামিনার, তারা আবার এগুলো তাদের বাসায় নিয়ে যাচ্ছেন, কলেজে নিয়ে যাচ্ছেন। এবং সবগুলোই কিন্তু হচ্ছে যখন সারা দেশে বন্যা চলছে, জলোচ্ছ্বাস চলতেছে, আপনার এই পাহাড়ি ঢল চলতেছে, অতিবৃষ্টি চলছে, ঢাকা, চট্টগ্রাম শহর, কক্সবাজার শহর ডুবে গেছে, এরকম একটা সময়, এবং যানবাহন নাই। তাহলে এই যে একটা পুরো সংকট,
এইটা কেন সরকার আকারে তারা অ্যাডভান্স চিন্তা করতে পারলেন না? তো এইটার পুরোটা সমাধান করা যেত সিম্পল জিনিসে, যদি পরীক্ষাটা শীতের মৌসুমে নিয়ে যেতেন। তাই আমরা আহ্বান করছি সরকারকে, আপনারা তদন্ত করেন প্রত্যেকটা জায়গায়। এই যে আমাদের তরুণ, আমাদের শিক্ষার্থীরা যে কারণে আপসেট, তারা প্রতিবাদ করছে, এখন রাস্তায় নেমেছে ন্যায্য কারণে, যৌক্তিক কারণে তারা প্রতিবাদ করছে। এই প্রতিবাদগুলোর প্রত্যেকটা জায়গা তদন্ত করেন কেন হয়েছে। তারপরে এই বৃষ্টির ভিতরে হাঁটু ভেজা পানিতে করে গেছে, যাওয়ার পরে 15 মিনিট লেট হয়েছে, তাকে আবার সেন্টারে ঢুকতে দিলেন না, কান্নাকাটি করছেন। তাহলে এই সব কিছু মিলে শিক্ষার্থীদের যে একটা ট্রমা লাইক সিচুয়েশন, এইটার দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। এবং এটা কীভাবে অ্যাড্রেস করবেন, সবার সাথে স্টেক হোল্ডারদের সাথে বসে কথা বলেন, কথা বলে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেন যে তাদের কেরিয়ার, শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে না। কি করলে তারা আশ্বস্ত হতে পারে? তাদেরকে কি পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেবেন? তাদের কি নাম্বারের ব্যাপারে আপনারা যেভাবে ক্রেডিট দেওয়ার চিন্তা করছেন ফিজিক্সে, সেরকম কোনো সুযোগ সুবিধা দেবেন? পরীক্ষা আবার নেবেন যেখানে আপনার আবহাওয়া দুর্যোগ খারাপ ছিল, দুর্যোগের কারণে, আবহাওয়ার কারণে পরীক্ষা নেওয়া যায় নাই, অথবা একই পরীক্ষা আপনি আবহাওয়া ভালো হলে পরে আবার নেবেন কি না? যারা পরীক্ষা ভালো হয় নাই বলে মনে করছে তারা আবার রিটেক করুক, সেটা আগামী 1-2 মাসের মধ্যেই করুক। সো সেই রকম যা করার দরকার সে কাজগুলো করেন। পর যে অভিজ্ঞতা আমরা দেখেছি, মানে টোটাল ক্যাওয়াস চলতেছে এই রাষ্ট্র কাঠামোর ভিতরে, প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে গেছে, সিম্পলি কোনো ফাংশনাল জায়গা এখানে দেখতে পাচ্ছি না। শিক্ষা, এখানে মন্ত্রণালয় থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, সচিব, আমলারা, কর্মকর্তা, কর্মচারীরা, শিক্ষক যারাই আছেন, তারা এন্টায়ারলি শিক্ষা জিনিসটাতে চাকুরির বাইরে আসলে কিছু করছেন না, তারা সবাই চাকুরি করছেন। চাকুরির বাইরে যে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ জাতির, এটা যে একটা জাতি বিনির্মাণের গুরুত্বপূর্ণ নলাই, এই তরুণদেরকে দিয়ে যে আপনি বাংলাদেশটাকে গড়বেন আগামী দিনগুলোতে, সেই জায়গাতে আমরা এটার ঘাটতি দেখতে পাচ্ছি। তাই আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা আছেন, আপনারা এই প্রত্যেকটা জায়গাকে ডাইসেক্ট করেন, করে দেখেন যে কোন জায়গায় আপনার ল্যাপস হয়েছে। এই ল্যাপস হওয়া জায়গাগুলোকে আপনারা সিরিয়াসলি ডিল করেন। সর্বশেষ হচ্ছে, যারা ক্ষুব্ধ শিক্ষার্থী তারা প্রতিবাদ করছে, ক্ষুব্ধ শিক্ষার্থী যারা, তারা প্রতিবাদ তাদেরকে করতে দেন শান্তিপূর্ণভাবে। তাদেরকে দিয়ে পুলিশ লাঠিয়াল দিয়ে তাদেরকে হেনস্থা করবার চেষ্টা করবেন না, ছাত্রদলকে মাঠে নামাবেন না, ছাত্রলীগ বানানোর চেষ্টা করিয়েন না, 10টা গুন্ডা 20টা হুন্ডা এইসব গুরুত্বপূর্ণ মানে ওই পুরাতন আমলের রাজনীতি দিয়ে সিচুয়েশন ঠান্ডা করবার চেষ্টা করবেন না। যারা প্রতিবাদ করতে চায় তাদেরকে শুধু এতটুকু বলেন, তারা তাদের প্রতিবাদে যেন নিয়মতান্ত্রিক থাকে, রাস্তাঘাট ব্লক না করা, কোনো প্রতিষ্ঠান ধ্বংস না করা, সরকারি প্রতিষ্ঠানে হামলা না করা এবং ক্যাওয়াস তৈরি না করা, অন্যদের প্রতি যেন শ্রদ্ধাশীল থাকে, এতটুকুর ব্যাপারে আপনি আহ্বান করেন। কিন্তু কোনো বাড়াবাড়ি যেন না হয়, আবার এটার মধ্যে যেন কোনো স্যাবোটাজ না হয়, এটাও মাথায় রাখবেন যে পতিত আওয়ামী লীগ, ছাত্রলীগের পোলাপান এর ভিতরে ঢোকা এবং টাকা পয়সা দিয়ে এই শিক্ষার্থীদের আন্দোলনকে এদিক সেদিক করবার চেষ্টা করা, সেটা যেন না হয়। অতএব সেই সব কিছু মিলিয়ে আমার মনে হয় সিচুয়েশনটাকে কাম ডাউন করবার জন্য যা করা দরকার, এবং যে ভুলগুলো হয়েছে সেটা ওপেনলি স্বীকার করেন যে হ্যাঁ, রাষ্ট্র আকারে, সরকার আকারে আমাদের এগুলো ভুল হয়েছে। জাতির কাছে, তরুণদের কাছে, শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন। দুঃখ প্রকাশ করে তাকে কীভাবে আশ্বস্ত করা যায় তেমন একটা জায়গায় সংস্কারের রূপরেখা দেন, যে আপনারা এগুলো শিখেছেন, এই ভুলগুলো হয়েছে, যেই ভুলগুলো আগামী বছরগুলোতে আর হবে না। তখনই শুধুমাত্র দেখবেন শিক্ষার্থীরা, শিক্ষকরা যারা আছেন, শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন, তারা সবাই আশ্বস্ত বোধ করবে। তা না হলে যেটা হবে, এই ছোট ক্ষোভগুলো কিন্তু জমে থাকবে। আওয়ামী লীগের আমলে কিন্তু আমরা দেখেছি এই শিক্ষার্থীদের, এই তরুণদের, এই অরাজনৈতিক গোষ্ঠী যারা সংখ্যায় বিশাল কিন্তু প্রচণ্ড প্রতিবাদী, তাদের এই ক্ষোভগুলো জমতে কিন্তু একটা গণ অভ্যুত্থানের দিকে চলে যায়, একটা বড় লড়াই সংগ্রামের দিকে চলে যায়। তো সেটা মাথায় রাখার আহ্বান জানাচ্ছি।